গুড মর্নিং ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। এর আগের দিন আপনাকে পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ করেছিলাম পুরো ডিটেলসটা, দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে সময় দিন। হুম, আর আপনি প্লিজ, আপনাকে রিকোয়েস্ট, আপনি আমার বাড়িতে একদিন আসেন ম্যাডাম, আজকালই আসেন না। এটা আচ্ছা, শুনেন এটা কোনো টাইম আপনি আমাকে কল করছেন? ম্যাডাম, ঠিক আছে, আমি বড় বিপদে পড়েছি, আমার বাড়ি থেকে পুলিশ সব চুরি আরে করেছে। আপনি শোনেন আমাকে ম্যাডাম, শোনেন, আমার বড় বিপদ। আবার পরশুদিন আমার আপনি আমাকে 2 দিন আগেই দিয়েছেন না, আপনি একটু সময় দিন আমাকে। আর একটা আমিও নতুন জয়েন করেছি এখানে। ম্যাডাম, আর একটা কথা শোনেন না প্লিজ, রিকোয়েস্ট আপনার কাছে। পরশুদিন রাত্রে এসে পুলিশ আমার বাড়িতে পুরো লুটপাট করেছে, গেট ভেঙেছে, মেরি মাথা ফাটিয়ে দিয়েছে, বুঝেছেন? কখন? পরশুদিন কখন? পরশুদিন রাত্রে এসে আমার বাড়িতে পুলিশ পুরো চুরি করেছে। আপনি ঘরের গেট মেট ভাঙা, আমার আপনার সিসিটিভি ডিবি। আপনি আপনি তো আমাকে বলছিলেন কি আপনি আসবেন অফিসে, আপনি কেন আসেননি অফিসে? আমাকে কালকে তো আমি আমাকে তো অপেক্ষা করছিলাম। আমাকে তো পরশুদিন ধরে নিয়ে গিয়ে আবার আমাকে মানে করে দিয়েছিল, মেরি মাথা মাথা ফাটিয়ে আবার কেস দিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছিল ম্যাডাম। আপনি আমার বাড়িতে আসলে দেখতে পারেন, আমার ডিভিআর খুলে নিয়ে চলে গিয়েছে সিসিটিভি। ঠিক আছে, আমার ঠিক আছে, আজকে আজকে আমাকে আজকেই আমরা কিছু অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে? দেখেন, আপনি একবার প্লিজ আসেন আমার বাড়ি, দেখেন ঠিক অবস্থা আছে, পরিস্থিতিটা কি, কিভাবে চুরি করেছে, গেট ভেঙেছে, ডিভিআর নিয়ে চলে গিয়েছে থানাতে। ঠিক আছে, কারণ ঠিক আছে। ওদের ডিভিআর এ টোটাল রেকর্ডিং ছিল, ওরা যে মারধর করেছে এসে, বুঝেছেন? ওরা যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এসে এক সাব ইন্সপেক্টর এসে টোটাল মারধর করেছে, টোটাল রেকর্ডিং ছিল। ঠিক আছে, আপনার বাড়ির অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপ করুন একটু। ঠিক আছে ম্যাডাম, করছি। হ্যাঁ। প্রচণ্ড অত্যাচার করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আপনার ওখানে আমাকে প্যান্ট খুলিয়ে দিয়ে বলে কিনা তোর পোদের ভেতরে লাঠি ভরে দেবো, প্লাস পিঠ মারা করি বেঁধে, এরমভাবে পিঠ মারা করি বেঁধে এর ভেতরে একজন ঢুকিয়েছে, দুইজনার এই দিকে ধরেছে, আর দুজন মিলিয়ে ঠ্যাং দুটো এরম করে চিঁড়ছে, বারবার করে ঠ্যাং চিঁড়ছে, এরমভাবে পুরো চওড়া করছে ঠ্যাং, প্লাস তারপরে এরমভাবে পা জড়ো করিয়ে পায়ে প্রচণ্ড লাঠির বাড়ি, আর পায়ে এগুলা সব লাথি, বিশ্ববন্ধু চ্যাটার্জির আইসির লাথি, ইন্দ্রজিৎ চক্রবর্তীর লাথি, রাহুল চ্যাটার্জি, এরা সব প্রচণ্ড এগুলা সব লাথি মারতে আরম্ভ করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আর মারতে বিশ্ববন্ধু তখন বলছি, তুই আর তোর বউ আর জি করের মোমবাতি মিছিল করিস। আমি তখন বললাম আমি ছিলাম না, আমি এখানে তখন ডিউটিতে ছিলাম ঝাড়খণ্ডে, আমি ছিলাম না, আমি এসব ব্যাপারে কিছু জানি না। বিশ্ববন্ধু বলছে তখন, না আমাকে সিভিক ভলেন্টিয়ার সব খবর দেয়, তুই আর তোর বউ আর আরজি করের মোমবাতি মিছিল করিস, তোরা পার্টি ডাকলি যাস না আর আরজি করের মিছিলে যাস। তখন আমি বুঝতেই পারলাম ক্লিয়ার, যেটা লোকাল পার্টি যে শাসক দল তারাই এটা করছে, শাসক দলের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করি এরাই সব করাচ্ছে, আর কিছু নয়। কারণ ওদের পেছনে তেল দিই না, ওদের পেছনে ঘুরি না। তখন থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা খবর দেখানোর আগে আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখবেন যে পুলিশের পোশাক, খাকি হোক সাদা হোক বা ওই নীল, যারা সিভিক ভলেন্টিয়ার আছে নীল পোশাক পরেন, এই পোশাক, পুলিশের পোশাক গায়ে দিলেই, যারাই গায়ে দিক, আসল নকল, দেখবেন তাদের মধ্যে অধিকাংশই একটা এক্সট্রা পাওয়ার, মানে একটা এক্সট্রা ক্ষমতা, সেই ক্ষমতার কিন্তু অপব্যবহার করে। আজকে দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছেন। আপনাদের মনে আছে আমরা দেখিয়েছিলাম সিআরপিএফ জওয়ান অনল কুমার দে, তাকে কিভাবে নাদনঘাট থানায় তুলে নিয়ে গিয়ে কিভাবে তাকে মারা হয়েছিল, একেবারে তার সেই মানে পশ্চাৎ দেশ থেকে লাঠি ঢুকিয়ে দেওয়া। আপনারা তো দেখেছিলেন, তার 19 দিন পর আমরা দেখিয়েছিলাম জেল থেকে বেরোনোর পর। কোথায় হয়েছিল? পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানাতে। সেটা হওয়ার পরে এই অনল কুমার দের স্ত্রী কিন্তু বিভিন্ন জায়গাতে তার স্বামীর ওপরে নির্যাতনের চিঠি দিয়েছিল। কমপ্লেন ম্যাডাম আমরা করেছিলাম, প্রথমে ভিডিওতে গেছিলাম, ভিডিওতে বলেছে আমার এটা নয়, আমার হাতের বাইরে। ভিডিও নেননি উনি, আমাদের ঝাড়া ঝাপটা বলে দিয়েছেন
যেটা আমার নয়। মানে উনি নিতে রাজি হলেন না। আমরা একটা লেটার দিতে গেছিলাম যে আপনি এটা আমার অভিযোগ নিতে হবে, আমাদের যে এরকম মারধর করে বিনা অপরাধে আমার হাজব্যান্ডকে মেরে ধরে নিয়ে এসছে, এটা আপনাকে ব্যবস্থা করতে হবে। উনি বললেন এটা আমি আমার হাতের বাইরে, ভিডিও নেননি। আমরা এসডিএমকে জানিয়েছিলাম, লেটার দিয়েছিলাম, ওনাকে সমস্ত কিছু জানিয়েছি, আমাদের ইনজুরি রিপোর্ট, আমার মেয়ের, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, মানে যা ইয়েগুলো করেছে, অন্যায় অত্যাচারগুলো করেছে সবই এসডিএমকে আমরা দিয়েছি, জানানো হয়েছে। অভিযোগ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন থেকে তদন্ত শুরু হয়েছিল। আমরা তো দেখেছি আপনাদের। সেই লোকটিকে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কারণে তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে, তার যা দাবি, তুলে নিয়ে তার মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে নানান জায়গায় 9খানা সেলাই ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আগে আপনারা তার সেই ছবিটা দেখুন। এগুলো কিন্তু কারেন্ট, গত 5ই নভেম্বরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তারপর বলছি আপনারা আগে লোকটাকে দেখে নিন যে তাকে কি অবস্থা করেছে, এবং এই লোকটি যা অভিযোগ করছে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু নাদনঘাট থানায় যে পুলিশ বন্ধুরা রয়েছেন, আইসি বিশ্ববন্ধু চট্টরাজ উনি তো খারাপ কাজ করেন এটা আপনারা জেনেই গেছেন, কিন্তু অন্য যারা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু খুব লজ্জার ব্যাপার। এবার আপনাদেরকে আমরা শোনাবো যে পূর্ব বর্ধমান নাদনঘাট জেলার কালনার যিনি এসডিও আছেন, এই এসডিওকে এই সিআরপিএফ জওয়ান অনল কুমার দে ফোন করেছিলেন। এসডিও আর অনল কুমারদের কি কথাবার্তা হলো সেটা আপনাদের কাছে তুলে ধরছি। গুড মর্নিং ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। এর আগের দিন আপনাকে পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ করেছিলাম পুরো ডিটেলসটা, দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে সময় দিন। আর আপনি প্লিজ, আপনাকে রিকোয়েস্ট, আপনি আমার বাড়িতে একদিন আসেন ম্যাডাম, আজকালই আসেন না। আচ্ছা, এটা কোনো টাইম আপনি আমাকে কল করছেন? ম্যাডাম ঠিক আছে, আমি বড় বিপদে পড়েছি, আমার বাড়ি থেকে পুলিশ সব চুরি করেছে। আপনি আমাকে ম্যাডাম শোনেন, আমার বড় বিপদ। আবার পরশুদিন আপনি আমাকে 2 দিন আগেই দিয়েছেন না, আপনি একটু সময় দিন আমাকে, আমিও নতুন জয়েন করেছি এখানে। ম্যাডাম আর একটা কথা শোনেন না প্লিজ, রিকোয়েস্ট আপনার কাছে। পরশুদিন রাত্রে এসে পুলিশ আমার বাড়িতে পুরো লুটপাট করেছে, গেট ভেঙেছে, মেরি মাথা ফাটিয়ে দিয়েছে, বুঝেছেন? পরশুদিন রাত্রে এসে আমার বাড়িতে পুলিশ পুরো চুরি করেছে। আপনি ঘরের গেট মেট ভাঙা, আমার আপনার সিসিটিভি আপনি তো আমাকে বলছিলেন কি আপনি আসবেন অফিসে, আপনি কেন আসেননি অফিসে? আমাকে তো পরশুদিন ধরে নিয়ে গিয়ে আবার আমাকে মানে করে দিয়েছিল, মেরি মাথা ফাটিয়ে আবার কেস দিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছিল ম্যাডাম। আপনি আমার বাড়িতে আসলে দেখতে পারেন, আমার ডিভিআর খুলে নিয়ে চলে গিয়েছে সিসিটিভি। ঠিক আছে, আজকে আজকে আমরা কিছু অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে? দেখেন আপনি একবার প্লিজ আসেন আমার বাড়ি, দেখেন অবস্থা পরিস্থিতিটা কিভাবে চুরি করেছে, গেট ভেঙেছে, ডিভিআর নিয়ে চলে গিয়েছে থানাতে। কারণ ওদের ডিভিআর এ টোটাল রেকর্ডিং ছিল, ওরা যে মারধর করেছে বুঝেছেন, ওরা যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এসে এক সাব ইন্সপেক্টর এসে টোটাল মারধর করেছে, টোটাল রেকর্ডিং ছিল। ঠিক আছে, আপনার বাড়ির অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপ করুন একটু। ঠিক আছে ম্যাডাম, করছি। ওকে, শুনলেন? এবার আমরা তুলে ধরব কালনার যিনি এসডিপিও আছেন, সেই এসডিপিওর সঙ্গেও কিন্তু অনল কুমারদের ফোনে কথা হয়েছেন। এবার এসডিপিও যিনি আছেন তিনি স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষেই থাকবেন, কিন্তু পুলিশের পক্ষে তিনি থাকলেও আইনও হয়তো তিনি আমাদের থেকে বেশি জানেন। हेलो जैन सर, मैं एक्स-सीआरपीएफ अनल कुमार देव बोल रहा था सर। हाँ जैन बोलिए सर, आपको एसडीओ में बताया होगा, जो मेरा घर से डीवीआर ले गया था, 4 दिन घूमने के बाद अब आज भी गया, 1.5-2 घंटा से हो गया बैठा हुआ है, अभी तक नहीं दे रहा है। पुलिस ने जबरदस्ती कराया था, पुलिस ने जबरदस्ती उनको। चलिए ठीक है, आप एक काम करो, अगर इसके बाद आपको और भी कोई डिस्कशन करना है तो आप आके मेरे से मिल सकते हो। एसडीओ मैडम ने मेरे को भेजा है, इंक्वायरी चल रहा है, इंक्वायरी खत्म होते ही जो है आपका जो भी लीगल
लीगली इंफॉर्मेशन आपको लेना है या फिर देना है, वो डेफिनेटली आपका सामान आपको मिल जाएगा, डोंट वरी। मैंने ऑलरेडी टीम को बोला है, एक इंक्वायरी का एप्लीकेशन ऑलरेडी कोर्ट में डाला हुआ है, तो उसके रिस्पेक्ट में कोर्ट का जैसे जो जवाब आएगा उसके बाद आपको जो है आपका सामान मिल जाएगा, डोंट वरी। तो हम अभी सीसीटीवी कैमरा क्या करेंगे आप बताइए सर, रोड के ऊपर घर है सर, हमारा सीसीटीवी ऑफ होकर बैठा हुआ है। आप तो डिफेंस में थे ना पहले? जी सर। तो डिफेंस में तो आपको ये भी मालूम होना चाहिए कि बेसिकली इंक्वायरी या इन्वेस्टिगेशन में जो है पुलिस को हेल्प करना भी हर एक नागरिक का कर्तव्य होता है। वो तो है, पुलिस आके सर गुंडा अभी सर पुलिस ये आपका एलिगेशन है, सुनिए, ये आपका एलिगेशन है। इस एलिगेशन में अगर आपको कोई भी ये करना है, डिटेल में डिस्कशन करना है, तो आप मेरे ऑफिस आ सकते हो, थाना में जा सकते हो, नो इश्यूज। लेकिन अभी आप थोड़ा जो इंक्वायरी चल रहा है उसमें कोऑपरेशन करो, और जैसे ही इंक्वायरी होता है और कोर्ट से कोई स्पेसिफिक डायरेक्शन भी होता है तो आपका जो भी सामान है आपको मिल जाएगा। फिर सर सुनिए, फिर मेरा को जो ASI सर है अमल सरकार, मेरा फैमिली को किस लिए बुलाया आप बताइए सर? बोला डेफिनेटली कोई इंक्वायरी, सुनिए, डेफिनेटली कोई इंक्वायरी का पार्ट होगा ना, वो तो हमको अभी एग्जैक्टली पता नहीं है। आप जो एलिगेशन दे रहे हैं, मैं ठीक है, मैं उस एंगल को भी कवर कर लेता हूँ। बहुत हैरेसमेंट कर रहे हैं सर जी, प्लीज आप देखिए सर, आपको हैरेसमेंट ना करे वो मैं देख लेता हूँ, देख लेता हूँ। आप सर देखिए सर, प्लीज आपसे रिक्वेस्ट है, आप सुनिए सर। नहीं ना, सुनिए, आपको रिक्वेस्ट नहीं करना होगा। इस सब डिवीजन में जितने भी लोग हैं उन सारे लोग में से कोई भी हैरेस ना हो, ये देखने की जिम्मेदारी मेरी है, ठीक है? आप देखिए, अगर रिक्वेस्ट, सुनिए, आप मेरा बात पहले खत्म करने दो, उसके बाद आप बोलना। तो आप रिक्वेस्ट अगर नहीं भी करेंगे तो भी कोई दिक्कत नहीं है। आई विल डेफिनेटली लुक कि कोई भी बंदा जो मेरे इस सब डिवीजन में है वो हैरेस ना हो। और आपने बताया है तो मैं आपका जो भी कंसर्न है, पॉइंट है, वो ताकि मेरा थाना जो है वो सही तरीके से देखे, वो मैं इंस्ट्रक्शन दे देता हूँ और देख लेता हूँ, ठीक है? डोंट वरी। आपको एक बात बताऊँ सर? ठीक है, आप जो अगर इसके बाद और भी कुछ बोलना है डिटेल में तो आप मेरे ऑफिस में आके बात कर सकते हैं, ठीक है? थैंक यू। ठीक है। শুনলেন তার কথোপকথন। স্বাভাবিকভাবেই এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার তিনি চেষ্টা করবেন তার পুলিশকেই রক্ষা করার জন্য, কিন্তু এইখানে এসডিপিও সাহেবকে আমরা দুটো তিনটে প্রশ্ন বলতে চাই। যে তিনি সেখানে বললেন যে তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনল কুমার দেকে নাকি বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে কোর্টে চালান দিয়েছিলেন। কোথায় সেই এফআইআর এর কপি? অনল কুমার দের স্ত্রী যদি কোনো এফআইআর করে থাকে, 5 তারিখ রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 5 অথবা 6 তারিখ। আপনারা নাদনঘাটের অনলাইনে গিয়ে দেখুন, সেখানে কোনো এফআইআর নেই। আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং এবং একজন মহিলা প্রতিনিধি তারাও আদালতে গেছিল। 5 এবং 6 তারিখে নাদনঘাট থানার কি কি কেস হয়েছে সেই সম্বন্ধে তারা বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন, কিন্তু সেখানে অনল কুমার দের নামে কিন্তু কোনো কেস পাওয়া যায়নি। এবার তার চাইতেও বড় কথা, পুলিশ যদি অনল কুমার দেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে, তাহলে যে সিসিটিভি ক্যামেরাটা ছিল, ক্যামেরাগুলো যে তার ঘরে ছিল, সেই ক্যামেরার যে ডিভিআরটা কেন পুলিশ তুলে নিয়ে গেছিল? তদন্ত করুন যে পুলিশ তার ডিভিআরটা কেন তুলে নিয়ে গেল সিসিটিভির। ওই সিসিটিভির ফুটেজ দেখলেই সব জানা যেত। এখন তো নিয়ম আছে যে 7 বছরের মধ্যে যদি সাজা হয় তাহলে 35A BNS-এ পুলিশকে নোটিশ জারি করতে হবে, এবং সেই নোটিশে যদি অসহযোগিতা করেন, না যান, তারপর তো তাকে গ্রেপ্তারের বিষয় আছে। কিন্তু এইখানে কোনো 35-এর নোটিশ দেওয়া হলো না। এবং অনল কুমার দে যা বলছেন মারাত্মক, যে তার বাড়ি ঘিরে তার দরজা যেটা গেট দেখাচ্ছেন, পুরো গেট ভেঙে তাকে ঘর থেকে চোরের মতন টানতে টানতে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু বলছেন অনল কুমার দে। আমাদের যে মহিলা সাংবাদিক আছে তার সঙ্গে ফোনে কিন্তু তাকে এসব কথা বলছেন। পুলিশ যে এই যে অনল কুমার দের নাদনঘাট থানা থেকে যে তার ডিভিআর নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কিন্তু এসডিও এসডিপিও দুজনের কাছেই অভিযোগ করেছিলেন অনল কুমার দের স্ত্রী। এবং এইটাকে বলা হচ্ছে যে তার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল এবং স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই অনল কুমার দেকে ধরে নিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। আসলে কিন্তু এটা বললেও মনে রাখতে হবে যে এর কিছুদিন আগেই কিন্তু এই অনল কুমার দেকে মেরে তার পশ্চাৎ দেশে লাঠি ঢুকিয়ে তার সারা গায়ে রক্তাক্ত করে তাকে 21 দিন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার যখন পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন,
এবার কেন এফআইআরটা কোথায়? এফআইআরটা কোথায়? কেন পুলিশ তার বাড়ির গেট ভেঙে তাকে পাঁচিল টপকে তাকে ধরতে হলো? সে তো ঘরের মধ্যে ছিলেন। আর পুলিশে কেন ডিভিআরটা নিয়ে যেতে হলো কেন? দেখুন, প্রশ্ন খবর আমরা অবশ্যই দেখাবো, কিন্তু এই যে এর যদি কোনো বিচার না হয়, আপনি বলুন তো যে একটা এই যে পুলিশ নাদনঘাটের আইসি, তার পেছনে যদি বড় কারুর হাত না থাকে, বড় কোনো মাথার আশীর্বাদ না থাকে, তিনি একের পর এক এরকম কাজ করতে পারেন? যে একজন সিআরপিএফ জওয়ানকে এর আগে তুলে 21 দিন জেল খাটিয়েছেন, এইবার তার ঘর থেকে বিনা কেসে, বিনা মানে অভিযোগপত্রে তাকে তুলে নিয়ে গিয়ে পরের দিন কোর্টে চালান দিলেন, পরের দিন কোর্ট থেকে তার জামিন হলো। কি কেস দেওয়া হয়েছিল? আমরা কিন্তু যেটা শুনেছি যে পুলিশ ওই যে রাত্রিবেলা দেখবেন বিভিন্ন মদের ঠেক থেকে তুলে নিয়ে লোককে, তারপর দেখবেন ওখানেই পিয়ার বন্ডে ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এইটাকে কোর্টে চালান দেওয়া হয়েছে, যার কোনো অভিযোগ নেই, অভিযোগপত্র ছাড়া একটা লোককে এইভাবে মেরে তার সেলাইগুলো আপনারা তো দেখেছেন, আমরাও একবার আমরা দেখাচ্ছি সেলাইগুলো, কি অবস্থা। দেখুন, আমরা যে সাংবাদিকতা করি, আমরা কিন্তু একটা আদর্শের ওপর দাঁড়িয়ে আমরা সাংবাদিকতা করি। যে কোনো অন্যায় ঘটনা, যে কোনো অন্ধকারে থাকা ঘটনা আমরা কিন্তু তুলে ধরি। কেন তুলে ধরি? তুলে ধরি এই কারণেই মানুষ যাতে জাগরুক হতে পারে, মানুষ যেন ভালো থাকার জন্য। যে আপনারাই বলুন না, একটা পুলিশ ইন্সপেক্টর কিভাবে পারেন যে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ওইভাবে তার মাথা ফাটিয়ে তাকে সেলাই করে তারপরের দিন তাকে কোর্টে চালান দিতে? কোথায় তাকে যে চিকিৎসা করা হয়েছিল সেই চিকিৎসার কাগজটা কোথায়? সেটা পর্যন্তই অনল কুমার দেখে দেওয়া হয়নি। তার যে হাসপাতালে গিয়ে পরে সেলাই কাটবে বা তিনি ওই চিকিৎসার সময় কি বলেছিলেন, সেই সমস্ত কোনো ডকুমেন্টসই অনল কুমার দেখে দেওয়া হয়নি। এবং তিনি 8-10 দিন ধরে ঘুরছেন সেই হাসপাতালে, সেখান থেকেও তাকে কোনো কাগজ দেওয়া হচ্ছে না। আমরা রাজ্যের মাননীয় ডিজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে দেখুন, এর আগে তো আপনাদের আমরা দেখিয়েছিলাম যে মদ বিক্রি হচ্ছে, সেই মদের খবর দেওয়াতে যিনি খবর দিয়েছিলেন তার উপরে খড়গস্ত হয়ে তাকে বলছে ঘটনাস্থলে এসে মদের দোকান দেখিয়ে দিতে হবে এবং না দেখালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সেটা তো আপনারা দেখেছেন, ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এইটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং ডিজির কাছে বলতে চাই যে রাজ্য পুলিশের যিনি ডিজি আছেন রাজীব কুমার, পূর্ব বর্ধমানের যিনি এসপি রয়েছেন বা এসডিপিও রয়েছেন, তারা তো মানুষের মঙ্গলের জন্য কাজ করেন বলেন। তো ইনি মানুষের কি মঙ্গল করছেন যে এইভাবে একটা লোককে বাড়ি থেকে নিয়ে গিয়ে এইভাবে অত্যাচার করা হলো? আমরা এই ঘোলায় থাকাকালীন তার যে ছবি দেখেছিলাম, সেই ছবিরই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি একদম পূর্ব বর্ধমানের নাদনঘাট। ঘোলায় যেমন আমরা দেখেছিলাম লাল আলোর গাড়ি যিনি চড়েন, তিনি মঞ্চে বক্তব্য রাখছেন আর পাশেই পুলিশের পোশাক পরে এই বিশ্ববন্ধুবাবু হাততালি দিচ্ছেন, সেই একই ঘটনা কিন্তু নাদনঘাটেও দেখা যাচ্ছে। তাহলে এই যে সরকার চলছে, একটা পুলিশ কারোর সাথে দুর্ব্যবহার করলে তার দায় যতটা না পুলিশের ওপর পড়ে, তার থেকে কিন্তু বেশি পড়ে সরকারে যারা রয়েছে। সরকারের যিনি পুলিশ মন্ত্রী আছেন, যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি এত কিছু শোনার পর, এত কিছু দেখার পরেও স্পিকটি নট হয়ে আছেন কেন? জানতে চান? আজ এই পর্যন্ত। আগামী পর্বে লক্ষ্য রাখুন, এই রকমই চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা আবার ফিরে আসব। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে মানুষের সামনে ছড়িয়ে দিন যে মানুষের জন্য গলা তুলে কথা বলে আদর্শ তিতুমির পত্রিকা।